কথা কি শুনতে পাচ্ছ তোমরা? ওকে, তো আমরা অনেক কিছুই পড়লাম। এখন আমরা একটু দেখবো যে একটা প্রজেক্ট, এত কথা বলতেছি প্রজেক্ট প্রজেক্ট, তাহলে এই প্রজেক্টটাকে আসলে কিভাবে কন্ট্রোল করা যায়, বা প্রজেক্ট তো অনেক সময় তার সঠিক পথ থেকে, রাইট ট্র্যাক থেকে সে বিচ্যুতি ঘটতে ডেভিয়েশন হয়। তো সেই ডেভিয়েশন করার জন্য সেকে অন ট্র্যাকে রাখার জন্য, বা তাকে টোটাল আমরা যেটাকে বলি তাকে ফোকাসিং করে রাখার জন্য, তাকে ট্র্যাকিং করার জন্য, তাকে ইভ্যালুয়েট করার জন্য কতগুলো টুলস এবং টেকনিক্স আছে। আমরা সেই টুলস এবং টেকনিক্সগুলো আমরা দেখব। এটা আমাদের আছে তো 4টা টুলস অ্যান্ড টেকনিক্স বেসিক্যালি মেইনলি ইউজ হয়। আরও কিছু টুলস অ্যান্ড টেকনিক্স আছে, ওগুলো আমরা হয়তো পরে যদি কখনো সুযোগ পাও বা যদি কখনো প্রফেশনালি কোনো কোর্স করো তখন হয়তো জেনে নিও। তো আমরা প্রথম যেটাকে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, দেন গ্যান চার্ট, দেন পারফরমেন্স ট্র্যাকিং গ্রাফস, দেন নেটওয়ার্ক ডায়াগ্রাম এন্ড ক্রিটিক্যাল পাথ মেথড। তো এখানে সরাসরি দুইটা ম্যাথ আছে। এই ম্যাথ দুইটা তোমাদের ক্যাম্পাস যখন খুলবে পরীক্ষার আগে আগে ম্যাথগুলো আমি যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্টের টোটাল 4টা ম্যাথ থাকবে আর কি। 4টা ম্যাথেই আমি যখন এখন থিওরি পড়ে রাখবো, 4টা ম্যাথে যখন ক্যাম্পাস খুলবে আমাকে 2 থেকে 3টা ক্লাস দিলে 4টা ম্যাথে আমি ক্লাসে করাই দেবো। কারণ এখন ম্যাথ এই অনলাইনে বসে এখানে ম্যাথ করানোটা টাফ হয়ে যাবে, বা এটা আসলে ঠিক হবে না। ওকে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ইটস এ কন্ট্রোল টুল ফর দ্য প্রজেক্ট ম্যানেজ। তো প্রজেক্ট ম্যানেজ করার জন্য এটা কন্ট্রোল টুল। এখন তাহলে হোয়াট ডাজ ইট মিন বাই দ্য ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার? তো আমরা ওয়ার্ক বলতে বুঝি কাজকে বুঝে, যে কোনো প্রজেক্টকে বুঝাচ্ছি। ব্রেকডাউন মানে ভেঙে ফেলা, এবং ভেঙে ফেলে একটা স্ট্রাকচার ওয়েতে সেটাকে দাঁড় করানো। সোজাসুজি কথা হচ্ছে একটা কাজকে আমরা যত পারি ব্রেকডাউন করে ফেলবো, এবং এই অল ব্রেকডাউনের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ ডেভেলপ করার চেষ্টা করব। তো এটা কি দেখো, টু আইডেন্টিফাই অল টাস্ক টু বি অ্যাকমপ্লিশড ইন এ প্রজেক্ট। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার হচ্ছে যে তুমি একটা প্রজেক্টের মধ্যে যতগুলো কাজগুলো আছে সেই কাজগুলোকে তুমি কি করবা, আইডেন্টিফাই করার চেষ্টা করবা, ডিটারমাইন করার চেষ্টা করবা। তো বা তুমি এটা ক্যালকুলেট করার চেষ্টা করবা যে কতগুলো কাজ আছে। দেন টু আইডেন্টিফাই ক্লিয়ার হায়ারিক্যাল ম্যানেজমেন্ট ইনফরমেশন স্ট্রাকচার ফর দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য রিলেশনশিপ অফ টাস্ক উইথিন। এই যতগুলো কাজ আছে সেই কাজগুলোর মধ্যে ইনফরমেশনগুলো কেমন হবে, ইনফরমেশনের ফ্লোটা কেমন হবে, কমিউনিকেশন টাইপটা কেমন হবে, এবং এদের মধ্যে রিলেশনশিপের স্টাইলটা কেমন। দেন টু ডিফাইন দ্য এরিয়াস অফ রেসপন্সিবিলিটি স্টামিং কস্টিং ফর ইচ টাস্ক। তোমাকে এবং প্রত্যেকটা যে কাজ থাকবে সেই কাজটার মধ্যে যে কার কি দায়িত্ব ছিল, কে কোনটা কাজ করবে এবং কত খরচ হবে, সেই ব্যাপারটা, সেই ইনফরমেশনটা এই ব্রেকডাউন স্ট্রাকচারের মধ্যে বা এখানে থাকবে। দেন টু প্রোভাইড এ কনভিনিয়েন্ট কোডিং সিস্টেম ফর ট্র্যাকিং এর প্রোগ্রেস। প্রত্যেকটা কাজের একটা কোডিং সিস্টেম বা কোড থাকবে, এবং সেই কোডটা ধরে একটা মানে তুমি বুঝতে পারবে যে আসলে এটা কোন লেভেলের কাজ এবং এটা কি ধরনের কাজ এবং এর দায়িত্বে কি আছে, এটার জন্য একটা ট্র্যাকিং নাম্বার থাকবে। তো আমরা একটু ছোট্ট করে একটা উদাহরণ দেখি। সে ম্যানুফ্যাকচারিং অফ এ পেন, তুমি একটা কলম তৈরি করার চেষ্টা করতেছো। তো একটা কলম তৈরি করার চেষ্টা, এটা তোমার প্রাথমিকভাবে তোমার একটা প্রজেক্ট। তাহলে এই প্রজেক্টে অনেকগুলো কাজ করতে হবে। তার মধ্যে বেসিক 3টা কাজ আমি ধরে নিলাম। প্রথম হচ্ছে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু পারফর্ম এ ডিজাইন, ইউ হ্যাভ টু কমপ্লিট এ ডিজাইন। তোমাকে ডিজাইন তৈরি করতে হবে যে কলমটা আসলে কেমন হবে, এটা কি অনেক বড় লম্বা হবে, না এটা নির্দিষ্ট হাইট হবে, না খুবই ছোট হবে, এটা তোমাকে ডিজাইন করতে হবে। দেন হচ্ছে আরেকটা টাস্ক করতে হবে, তোমাকে প্রোডাকশন করতে হবে। এই কলমটা তোমাকে উৎপাদনে যেতে হবে বা তোমাকে ম্যানুফ্যাকচারিং করতে হবে এই কলমটা। এই কলমটা ম্যানুফ্যাকচারিং করার জন্য তোমার প্রোডাকশন প্রসেস লাগবে, তোমার কিছু ম্যাটেরিয়াল লাগবে, র ম্যাটেরিয়াল লাগবে, কিছু তোমার মেশিনারি লাগবে। তো প্রথম হচ্ছে প্রোডাকশন। এই প্রোডাকশন আন্ডারে আরো কিছু সাবটাস্ক থাকবে, ওই সাবটাস্কের আন্ডারে আরো কিছু সাবটাস্ক থাকবে, এবং তারপরে আরো একটা কাজ করতে হবে মার্কেটিং। তো মার্কেটিং করতে হলে কি করতে হবে, এই কলম যে উৎপাদন করছে তো মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার জন্য তোমাকে বিভিন্ন কাজ করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, এর নিচে আরো কিছু কাজ আছে, এবং এই কাজের নিচে আরো কাজ আছে। এই যে কাজগুলোকে তুমি যত বেশি কাজগুলোকে ব্রেকডাউন করতে পারবা, তত বেশি তোমার কাজগুলোকে খুব সহজে তোমার জন্য অ্যাকমপ্লিশ করা তোমার জন্য খুবই সোজা হবে। কথাটা কিছুটা কি আইডিয়া পাওয়া গেছে কিনা? স্যার আবার যদি বলতেন। স্ট্রাকচারটা একটু দেখে আবার যদি একটু বুঝাই দিতেন, মানে একটা এক্সাম্পল দিয়ে। স্যার আবার একটু বুঝাই দিলে ভালো হয়। ওকে, এখানে একটা উদাহরণ দেয়া আছে। এখানে একটা উদাহরণ দেয়া আছে, একটা প্রজেক্ট। এই প্রজেক্টের লেভেল 0 মানে প্রজেক্টের স্টার্টিং লেভেল। লেভেল 1 মানে হচ্ছে এখানে একটা টাস্ক, ওয়ান টাস্ক, এখানে একটা টাস্ক, এখানে একটা টাস্ক,
তো এই টাস্কটার নাম 1.0, এই টাস্কটার নাম 2.0, এই টাস্কটার নাম 3.0। আমি জানি না টাস্কটা কি, আমি বাট বোঝার সুবিধার্থে। এবং এই টাস্কের আন্ডারে লেভেল 2 তে যে 1.1 একটা সাবটাস্ক আছে। কার সাবটাস্ক আছে? এই 1 এর। আমি 1.1 বলতে বুঝাবো যে এটা একটা টাস্ক 1 এর একটা কাজ এবং এটা সাবটাস্ক অফ টাস্ক 1 এবং এইভাবে। এবং দেখো এরপরে নিচেরটা দেখো এখানে প্যাকেজ করে ফেলছে কাজের, লেভেল 3 তে যে প্যাকেজ। হ্যাঁ, এই কাজের এই সাবটাস্কের একটা প্যাকেজ আছে 1.1.1। তো আমি একটা বিল্ডিং একটা উদাহরণ দেখি। তুমি একটা বিল্ডিং তৈরি করতেছো, বিল্ডিং এর বেসিক 3টা কাজ, আরো অনেক কাজ আছে, আমি কাজগুলো আমি ধরি নেই বা আমার যেহেতু জায়গা নাই বা ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা বিল্ডিং তৈরি করতে জন্য তোমার ডিজাইন করতে হবে। এখন ডিজাইনের আন্ডারে আবার কি কাজ আছে? ডিজাইনের আগে ড্রাফটিং করতে হবে এবং এর আর্কিটেকচারাল ডিজাইন করতে হবে। আর্কিটেকচারাল আবার 3টে জিনিস লাগবে, এর স্ট্রেস অ্যানালাইসিস লাগবে, থার্মাল অ্যানালাইসিস লাগবে আর সয়েল ইনভেস্টিগেশন লাগবে। কনস্ট্রাকশনের ক্ষেত্রে এরকম আরো ভাগ ভাগ করতে হবে। সয়েল হচ্ছে তোমার বেজের পরে হচ্ছে বেস কলাম, তারপর হচ্ছে তোমার ফাউন্ডেশনের পরে তোমার হচ্ছে গ্রেড বিম, তার গ্রেড বিমের পরে হচ্ছে তোমার ছাদ, এরকম ভাগ ভাগ করে এখানে ভাগ করা রাখতে পারে। সেফটি এন্ড এনভায়রনমেন্ট ইস্যু, অনেকগুলো কাজ আছে। তার মানে হচ্ছে যে দেখো এই কাজগুলোকে তুমি নামকরণ যদি করো তাহলে খুব বুঝতে তোমার সুবিধা হয়। যদি এখন বলো যে তোমার আর্কিটেকচারাল ডিজাইন করতে হলে তোমার কি লাগবে, এখন তুমি যদি না জানো তাহলে কি হবে? তুমি এলোমেলো কথাবার্তা বলবা। বাট তুমি যদি জানো তখন কি বলবা? স্ট্রেস অ্যানালাইসিস লাগবে, থার্মাল অ্যানালাইসিস লাগবে এন্ড সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট লাগবে, তাহলে আমি আর্কিটেকচারাল ডিজাইনটা বা ড্রয়িংটা আমি করতে পারবো। এখন যদি তুমি চিন্তা করো যে এই প্রত্যেকটা কাজকে যদি তুমি সঠিকভাবে অ্যাকমপ্লিশ করতে হবে তাহলে তোমার বিল্ডিংটা সুন্দরভাবে হবে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক ডিজাইনের একটা, মানে নেটওয়ার্ক বলতে হচ্ছে এটা তোমার বাসায় একটা অপটিক্যাল ফাইবারের কানেকশন আছে। তো সেই কানেকশনটা আনার জন্য তোমাকে প্রথম হচ্ছে মাইক্রোওয়েভ লিঙ্ক একটা জিনিস, এটা হচ্ছে তোমার সেই সার্ভার বা প্রোভাইডার যে তোমার নেট দেয়। তার মধ্যে আবার কি ভাগ আছে কি সিস্টেম ইঞ্জিনিয়ারিং। সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আবার দুইটা পার্ট আছে, সিস্টেম অ্যানালাইসিস আর সিস্টেম স্পেসিফিকেশন। আরো থাকতে পারে বাট এখানে দেওয়া হয় না। দেন হচ্ছে মডেলিং, ডিজাইন অ্যান্ড বিল্ডিং। এখানে ডিজাইন আছে, ডিজাইনের আন্ডারে আবার দুইটা ভাগ আছে। এরকম করতে করতে তোমার কি এই টাস্কগুলোকে তুমি যত একটা কাজ যখন দেখবা যে কাজটাকে যত ভাগ করতে পারবা তখন তত বেশি তোমার কি হবে, তোমার কাজটা সুবিধা হবে, তাই না? কোনো কোশ্চেন আছে? না স্যার। তো আমাদের বাবা মা বা আমাদের যারা আত্মীয় স্বজন, যারা সিনিয়র পার্সন, যারা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোক, তারা কিন্তু তাদের মাথার মধ্যে আছে যে যে কোনো একটা ইভেন্ট হতে পারে, ধরো কারো বিবাহের যে অনুষ্ঠান, তার ইভেন্টের টপ টু বটম কিন্তু তার মাথার মধ্যে আছে। সে জানে কোন স্টেপের পর কোন কাজটা করতে হবে, কোন কাজটা করতে হবে, এটা তার মাথার মধ্যে। কিন্তু লিখিত কোনো এভিডেন্স তার কাছে নাই। কিন্তু যদি লিখিত এভিডেন্স গুলো থাকতো তাহলে কি হইতো? সে একটা কাজ করতো আর টিক চিহ্ন দিত, ওকে এটা ডান, এটা ডান, এটা ডান, এটা ডান। তখন কিন্তু আমার কাজ করার জন্য আমার জন্য খুব ইজি হয়। সো আরো আমরা দেখবো যে একটা ওয়ার্কসকে, একটা বিল্ডিং এ কিভাবে ডব্লিউবিএস করলে কাজটা আরো বেশি সহজ, কত সহজ হয় এটা আমরা দেখবো। তো এর কিছু রুলস আছে। রুলস হচ্ছে তোমার রুলস অফ ডব্লিউবিএস, সেটা হচ্ছে ডু ইট বাই ইউজিং এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস হ্যাভিং ডাইভার্সিটি অফ এক্সপার্ট। একটা বিল্ডিং করতে একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু এনাফ না। কেন? একজন সিভিল ইঞ্জিনিয়ার শুধু তার স্ট্রাকচারাল তার নলেজ থাকে, সেখানে কিন্তু একটা বিল্ডিং শুধু স্ট্রাকচারাল নলেজ থাকে লাগবে না, সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল ওয়ার্কস আছে, সেখানে কিন্তু স্যানিটারি ওয়ার্কস আছে, সেখানে কিন্তু পেইন্টিং এর ব্যাপার থাকে, পেইন্টিং। হ্যাঁ, সেখানে কিন্তু তোমার আরো কিছু আদার্স যেমন অপটিক্যাল ফাইবারের লাইনগুলো থাকতে পারে, সেখানে ইনশিওর করা লাগতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু তোমার কি হবে, একটা বিল্ডিং করতে হলে তোমার একটা মাল্টি ডাইমেনশনাল এক্সপার্টিস এবং লোকজনকে নিয়ে তোমাকে বসতে হবে যে হ্যাঁ কোন কাজটা কেমন। ধরো তুমি বিল্ডিং সুন্দর করে বানাইছো কিন্তু মানে ইলেকট্রিক্যালের যে লাইন কোন পথ থেকে যাবে তুমি এটা ঠিক করে রাখো নাই। তুমি বিল্ডিং সুন্দর বানাইছো কিন্তু সুয়েরেজের লাইন বা তোমার ইয়ার লাইন, ফায়ার অ্যান্ড অ্যালার্ম সিস্টেমের লাইন, হ্যাঁ, এটা তুমি এনশিওর করো না, তাহলে কি হবে? তাহলে তোমার এই কাজটা কিন্তু তোমার বিল্ডিংটা কিন্তু পারফেক্ট হলো না। তুমি যখন একটা ডব্লিউবিএস করবা বা ওয়ার্ক বিল্ডিং করবা কোনো কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই তোমার ডাইভার্সিফিকেশন অফ এক্সপার্টিজম লাগবে। ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে যে মানে একের অধিক এক্সপার্ট লোক তোমার হাতে থাকতে হবে একটা কাজ করার জন্য। দেন হচ্ছে ইনক্লুড অল দ্য এলিমেন্টস অ্যাগেইনস্ট হুইচ ফান্ডস আর টু বি এক্সপেন্ডেড। সোজা কথা হচ্ছে যে কোন কাজের বিপরীতে তুমি কত টাকা খরচ করবে সেটা তোমার ওইখানে ডিফাইন করা থাকবে। The bottom level block should be position work package.
একদম শেষের দিকে দেখো, এখানে যদিও আমি বলছি লেভেল 3, কিন্তু লেভেল 4, লেভেল 5, লেভেল 6, লেভেল 7, তুমি যত বেশি লেভেলে ডাউনওয়ার্ডের দিকে যাইতে পারবা, তত বেশি এটাকে ভাগ করতে পারবা, তত বেশি তোমার জন্য কাজ করাটা সহজ হবে। ঠিক আছে, দা বটম লেভেল ব্লক শুড বি পজিশন ওয়ার্ক প্যাকেজ, বটম লেভেলটা ওয়ার্ক প্যাকেজ হবে। দেন হচ্ছে দ্য ডব্লিউপিএস শুড বি লাইক এ ব্রাঞ্চেস অফ ট্রি, এইটাকে দেখতে একটা গাছের মানে শাখা পোশাকার মতো মনে হবে একটা এই ডব্লিউবিএসটা। এবার দেখো এটার সাথে একটা কাজের সাথে কিন্তু এটা এইভাবে ইন্টারলিঙ্ক আছে, কিন্তু এই 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 কাজের সাথে এই কাজের কিন্তু পাশাপাশি কোনো মিল থাকবে না, কানেকশন থাকবে না, কিন্তু তারা পরস্পরের সাথে। সেজন্য এখানে লেখা আছে এ ব্লক অ্যাট ওয়ান লেভেল শুড বি ডিভাইডেড ইনটু টু আর মোর ব্লকস ইন দ্য নেক্সট লেভেল অ্যান্ড সো অন। টু আর মোর ব্লক নেভার কানেক্ট টু দ্য সেম ব্লক অ্যাট এ লোয়ার লেভেল। এই নিচের দিকে এই পাশাপাশি এই দুইটা জিনিস ব্লকে কখনো এক হইতে পারবে না, তারা পরস্পরে এখানে ইন্টিগ্রেট হয়ে এর সাথে যুক্ত হতে পারবে, কিন্তু তারা পাশাপাশি ভাবে কোনো ধরনের ইনফরমেশন বা কোনো কিছু শেয়ার করতে পারবে না। ধরো ধরো এই সয়েলের ইনফরমেশন রিপোর্টটা থার্মাল গ্রুপের দরকার আছে, কিন্তু সে কিন্তু পাশাপাশি থেকে নিতে পারবে না, তাকে যাইতে হলে এই আর্কিটেকচারের এখান থেকে নিতে হবে ইনফরমেশনটা। হ্যাঁ, সয়েল রিপোর্ট এখানে আর্কিটেকচারে আসবে, থার্মাল রিপোর্ট আর্কিটেকচারে আসে। এখন সয়েলের যদি থার্মাল লাগে তাহলে আর্কিটেকচার থেকে নিবে, অথবা আর্কিটেকচার থার্মালে যদি সয়েল লাগে সেও এখান থেকে নিতে হবে, সে পাশাপাশি থেকে কোনো ধরনের ইনফরমেশন বা ডাটা পাস করতে পারবে না। তো এখানে একটা উদাহরণ দেয়া আছে এরকম ডব্লিউবিএস এর, যদি একটা বলি যে ডব্লিউবিএস ফর সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট, একটা সফটওয়্যার কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে তার একটা ডব্লিউবিএস করা আছে এখানে। দেখো প্রথমে হচ্ছে 1.1 লেভেল 1 এর কাজ প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপর প্রোডাক্ট রিকোয়ারমেন্টস এর মধ্যে 1.2, তার মধ্যে আবার সাবটাস্ক, এই টাস্কের মধ্যে আরো সাবটাস্ক, এই টাস্কের আন্ডার আরো সাবটাস্ক থাকতে পারে, কিন্তু সেখানে এখানে অ্যাড করা হয় না, এটা সফটওয়্যারের ক্ষেত্রে। আমরা আরেকটা উদাহরণ দিই, এইটা একটা ভালো উদাহরণ দেয়া আছে, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা কোনো প্রজেক্টের ক্ষেত্রে যদি ম্যানেজ করতে চাই, এর 5টা ফেজ আছে, আমরা তোমরা জানো সেটা ভালো করে, যে ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল অ্যান্ড ক্লোজার। ইনিশিয়েটিং এর মধ্যে কি আছে, এভ্যালুয়েশন এন্ড রিকমেন্ডেশন অফ এ প্রজেক্ট, দেন এসে ডেভেলপ এ চার্টার, দেন হচ্ছে সাবমিট চার্টার, রিভিউ চার্টার অ্যান্ড চার্টার সাইন অফ। এন্ড দেন হচ্ছে প্ল্যানিং এর মধ্যে আবার 3টা কাজ করতে হয়, বেসিক 3টা কাজ, স্কোপ ডকুমেন্ট, প্রজেক্ট টিম অ্যান্ড প্রজেক্ট প্ল্যান। এই 3টার আন্ডারে আবার সাবটাস্ক আছে। এক্সিকিউশনের ক্ষেত্রে আবার এই এতগুলো কাজ আছে। হ্যাঁ, অ্যান্ড কন্ট্রোলের ক্ষেত্রেও তুমি এই জিনিস আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, প্রজেক্ট স্ট্যাটাস মিটিং আছে, আপডেট আছে। অ্যান্ড ক্লোজারের ক্ষেত্রে এই কাজগুলো তুমি অডিট ডকুমেন্ট বা অডিট প্রকিউরমেন্ট, প্রজেক্ট পোস্ট, গেট ফর্মাল অ্যাকসেপ্টেন্স, এই জিনিসগুলো আছে হলো ক্লোজারের মধ্যে। তো এই কাজগুলো যদি তুমি মোটামুটি সব শেষ করো তাহলে তোমার এই প্রজেক্ট ম্যানেজমেন্টটা ওকে হয়ে যাবে। দেন তুমি হঠাৎ করে একটা বিল্ডিং তৈরি করতে চেষ্টা করছো, নতুন একটা বিল্ডিং, আমাদের এটাকে নিউ বিল্ডিং ডব্লিউবিএস, একটা নতুন বিল্ডিং যদি করতে চাও তাহলে তোমাকে মোটামুটি 6টা কাজ এখানে করতে হয়। সেটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন ড্রয়িং করতে হয়, প্রিপারেশনের ব্যাপার আছে, একটা পার্সিজিং এর একটা ফ্যাক্টর আছে, ইরেকশন মানে হচ্ছে যে আমরা যেটাকে বলি হচ্ছে যে ওই স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে একটা স্টিল উপর একটা স্টিল বসানো আর কি, অ্যাসেম্বলি করে, এটাকে ইরেকশন বলে, সেটাকে বলা হচ্ছে স্টিল বিল্ডিং বা স্টিল ইরেকশন বলা হয়। অ্যান্ড ইন্টেরিয়র ফিনিশ, ভিতরে যে পেইন্ট বা জানলা দরজা বা তোমার ইলেকট্রিক্যাল কাজগুলো করবা। অ্যান্ড স্টার্ট আপ বলতে তুমি যদি বিল্ডিংটা যদি তোমার এসি থাকে, ফ্যান থাকে, সেটাকে চালানোটাকে বলা হচ্ছে মানে স্টার্ট আপ করা। তো আর্কিটেকচারের মধ্যে কি করতে হবে, ইন্টারভিউ ইউজার। আর্কিটেকচারের প্রথম কাজ হচ্ছে যে লোকটার বাড়ি সেই লোকটা জিজ্ঞাসা করতে, ভাই আপনি কয়তলা বিল্ডিং চাচ্ছেন, আপনার এক একটা কয়টা ইউনিট হবে, আপনার ইউনিটের মধ্যে আপনি কয়টা রুম চাচ্ছেন, ডাইনিং রুম কয়টা যাচ্ছেন, ওয়াশরুম কয়টা যাচ্ছেন, আপনার রুমগুলো কেমন সাইজের আপনি এক্সপেক্ট করতেছেন, এইগুলো হচ্ছে ইন্টারভিউ ইউজার। এরপর তার কথা শুনে একটা ড্রাফট মানে একটা জিএ প্ল্যান তৈরি করতে হবে। এরপরে তুমি একটা মডেল তৈরি করবা, মডেল তৈরি করার পরে মডেলটা প্ল্যান সহ তুমি সাবমিট করবা কার কাছে, তোমার যে ইউজার যে তোমাকে ব্যবহার করে তার কাছে, এবং সে কি করবে, এটাকে ফাইনালাইজ করে দেবে, প্ল্যানটা ফাইনালাইজ করে ওকে আই অ্যাপ্রুভ দ্য প্রজেক্ট, আপনি ক্যারি অন। দেন তুমি কি করবা, প্রিপারেশন শুরু করো। কি প্রিপারেশন, এই বিল্ডিংটা তৈরি করলে তুমি ইচ্ছা করলে বিল্ডিং বাংলাদেশে তুমি ইচ্ছা করলে সকালে ইচ্ছা করলে বিকালে বিল্ডিং শুরু করতে পারো, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে তোমার বিভিন্ন জায়গা থেকে অনুমোদন নিতে হয়, পরিবেশ অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হয়, গণপূর্ত বিভাগ থেকে অনুমোদন নিতে হয়, কৃষি অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হয় যে তুমি কৃষি জমির উপরে তুমি ফ্যাক্টরি বানাইতেছো কিনা, যেটা আমাদের বাংলাদেশে এটা প্রশ্নই আসে না, এগুলো বাদ। দেন হচ্ছে ফাইন্ড কন্ট্রাক্ট কনস্ট্রাকশন ফার্ম, এই ডিজাইনটা করছো, ডিজাইনটা নিচে কি কাজটা করে দিতে হবে, তার মানে সাইড কন্ট্রাক্টটা ঠিক করতে হবে। দেন হচ্ছে নেগোশিয়েট কন্ট্রাক্ট, সেই সাইড কন্ট্রাক্টর বলবে না 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 আমি পার স্কোয়ার ফিটে আমি 300 টাকা নিচে আমি মজুরির মূল্য মানে আমি করবো না, আপনি ম্যাটেরিয়াল দিলে 300 টাকা, ম্যাটেরিয়াল না দিলে অন্য হিসাব।
দেন হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড গ্রাউন্ড, প্রিপেয়ার দ্য গ্রাউন্ড, সোজা কথা হচ্ছে এখন কাজের জন্য আমরা লেআউট শুরু করে দেবো। এবং এই বাই দ্য মিন টাইম তোমার কিছু পারচেস করতে হবে, সেটা হচ্ছে সাপ্লায়ারের কাছ থেকে তোমার বিভিন্ন ধরনের রড ম্যাটেরিয়াল এগুলো সব পারচেস করতে হবে, পারচেস করে এগুলোকে ট্রান্সপোর্টেশন আবার পাঠিয়ে দিতে হবে। ইরেকশন কি? ইরেকশন হচ্ছে বিল্ডিং এর বেসমেন্ট রেডি করতে হবে, গ্রাউন্ড ফ্লোর রেডি করতে হবে, ফার্স্ট ফ্লোর রেডি করতে হবে, সেকেন্ড ফ্লোর রেডি করতে হবে, অ্যান্ড টপ ফ্লোর রেডি করতে হবে। যদি বলো যে না স্যার আরো আরো কয়েকতলা আছে, ফার্স্ট সেকেন্ড ফ্লোর পরে থার্ড ফ্লোর, থার্ড ফ্লোর পরে ফোর্থ ফ্লোর। অ্যান্ড ইন্টেরিয়র ফিনিশ হচ্ছে তোমাকে লেফট ফ্লোর যেগুলো ফ্লোরে টাইলস করতে হবে, তারপর হচ্ছে কিচেন রেডি করতে হবে, স্যানিটারি রেডি করতে হবে, বিভিন্ন ধরনের ওয়ালপেপার টেপার দিয়ে তোমার ওয়ালের পেন্ট করতে হবে। আর সেটাপের মধ্যে ইনস্টলেশন যেগুলো আছে, বিশেষ করে এসি থাকতে পারে, তারপর হতে পারে তোমার ফ্যানগুলোর চেক করে দেখতে হবে, তারপর হচ্ছে সুইচের লাইনে কাজ করে কিনা, পানির লাইন দিয়ে কাজ করে কিনা, লাস্ট হচ্ছে সেলিব্রেট, সোজা কথা হচ্ছে উৎসাহ করো, কাজ শেষ। এটা একটা আরো অনেক কাজ আছে যেগুলো আমি এর মধ্যে অ্যাড করতে পারি নাই। এর মধ্যে তুমি আরো ভাগ করতে পারো কাজগুলোকে, আরো এর মধ্যে ইন্টেরিয়র ফিনিশের মধ্যে আরো বেশি করতে পারো, ইলেকট্রিক্যাল ধরতে পারো, স্যানিটারি ওয়ার্ক ধরতে পারো, দেন হচ্ছে তুমি ফার্নিচার ওয়ার্ক ধরতে পারো। ভাগ করতে যত বেশি ভাগ করতে পারবা তত তোমার জন্য কাজ করা তত বেশি ইজি হবে, কোনো কাজ তো বাদ হয়ে যাবে না। আমরা কি করি, একটা কাজ করার ক্ষেত্রে শুরু করি, মাঝখান দিয়ে বলি আহার এই কাজটা ভুলে গেছে, ওই কাজটা বাদ হয়েছে, ওই কাজটা দৌড়ে নিয়ে আসো। কারণ আমরা তো আর প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা তত এক্সপার্ট না, আমাদের এক্সপার্টিজম থাকে না। কথা কি বোঝা গেছে নাকি কিছু কোশ্চেনারি আছে করতে পারো? বুঝতে পারছি স্যার। এখানে একটা ডব্লিউবিএস দেয়া আছে, দেখে নিয়ে এরকম অনেক ডব্লিউবিএস কথাবার্তা। এখানে একটা বাইসাইকেলের ডব্লিউবিএস দেয়া আছে, বাইসাইকেল প্রথম হলো বাইসাইকেল, এটা হলো 100 ওয়েটেজ। তার বাইসাইকেলের কাজটা করতে হলে তোমার 100টা মানে ওয়েটেজ ফ্যাক্টরটা হচ্ছে 100। তার মধ্যে বাইসাইকেলের যে ফ্রেম সেট 1.1 তার ওয়েটেজ ফ্যাক্টর হচ্ছে 15। এই 15 যে ওয়েটেজ ফ্যাক্টর, এটার আন্ডারে আবার 4টা কাজ আছে, সেটাকে ভাগ করা হয়েছে। যে ফ্রেম যেটা, সেই ফ্রেমটার সাথে হচ্ছে তোমার ফ্রেম মানে হচ্ছে যে ট্রায়াঙ্গেলের মতো যে একটা থাকে ত্রিভুজ, সেটাকে ফ্রেম বলা হয়। এবারে হ্যান্ডেল বার মানে সামনে যেটা হ্যান্ডেল বার, সেটা হলো 2 মার্ক পাইছে। ফর্ক ওই সামনে যে চাকার সাথে যেটা ফর্ক থাকে এটা হচ্ছে 3 মার্ক, এবং তুমি যেটার উপর বসে চালাবা সেটা 3 মার্ক, এই যে 15 মার্ক। ক্র্যাঙ্ক সেট, হুইলের মধ্যে আর ভাগ আছে, হুইল হলো 30, হুইলটা হচ্ছে সামনে হচ্ছে 13, সামনের হুইল পিছনের হুইল 17। এরকম করে যদি আমি সব কাজগুলো যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে আমি 100 নাম্বার পাবো, আমার বাইসাইকেল ওকে রেডি। এখন তুমি যদি বলো স্যার আমি কাজ করছি, আমি রিয়ার হুইলটা কিনে নিয়ে আসছি, মানে পিছের চাকাটা আমি কিনে নিয়ে আসছি, তাহলে তুমি 100 মধ্যে 17 নম্বর পাইছো। তাহলে তোমার কিন্তু ফুল সাইকেল কেনা হয় না, বা সাইকেল তোমার রেডি হয় না। তোমাকে এগুলোকে সবগুলোকে আস্তে আস্তে অ্যাকমপ্লিশ করে করে তোমাকে 100 নম্বর পাইতে হবে, তাহলে তুমি বাইসাইকেলটা পেয়ে যাবা। এটা ডব্লিউবিএস লেভেল 1, এটা 2, এটা হচ্ছে 3। আরো যদি যেতে চাও আরো যেতে পারো, অসুবিধা নেই, 4 যেতে পারো। এইটা হচ্ছে একটা ভালো মডেলের একটা স্যার মডেল। ওয়েটেজ ফ্যাক্টরটা কি? মানে মানে সোজা কথা আছে, যদি বলো যে স্যার আমি আমি একটা পরীক্ষার প্রিপারেশন নিছি, পরীক্ষার 3খানা বই আছে, 3খানা বইয়ের মধ্যে কোন বই 3খানার মধ্যে ইম্পর্টেন্স কি কেমন? আমি বললাম প্রথম বইতে 20 মার্ক থাকবে, দ্বিতীয় বইতে 30 মার্ক থাকবে, আর তৃতীয় নম্বর বইতে থাকবে 50 মার্ক। তাহলে বোঝো, তাহলে তৃতীয় নম্বর বই পেলে তুমি 50 নম্বর পাবা ওখান থেকে, দ্বিতীয় নম্বর বই পেলে তুমি 30 পাবা, তাহলে দুইটা বই কমপ্লিট করে তুমি 80 পাবা, আর বাদ বাকি আর একটা আছে সেটা 20 পাবা। এখন তুমি শুধু 20 নম্বর বই পাও, তাহলে যেটা আছে সেটা তুমি 20 পাবা। এটা লোয়ার টেস্ট ফ্যাক্টর, তার কতটুকু কোনটার গুরুত্ব। জি স্যার বুঝতে পারছি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটা বিদেশে একটা বিল্ডিং তৈরি করবে এক ভদ্রলোক, এই বিল্ডিং 100% তার ওয়ার্ক, 100% ওয়ার্কটাকে সে খরচ করবে $2,15,500। এই সে কাজটাকে 3টা ভাগে ভাগ করছে, একটা ধরছে ইন্টারনাল ওয়ার্কস, একটা ফাউন্ডেশন ধরছে, একটা ধরছে এক্সটার্নাল ওয়ার্ক। সে 3টা ভাগে ভাগ করছে, এবং 3টা ভাগে ভাগ করিয়া সে এই ইন্টারনাল ওয়ার্কসের বলছে যে এই ইন্টারনাল ওয়ার্কস হলো মাত্র 45.60% কাজ, ফাউন্ডেশন কাজ আছে 24 ভাগ, এবং এক্সটার্নাল কাজকে ধরছে সে 30 ভাগ ভাগ করছে সে। এবং দেখো সে বরাদ্দ দিয়েছে ইন্টারনাল কাজের জন্য $86, $86,000, ফাউন্ডেশনের জন্য বরাদ্দ দিয়েছে $46,000, এবং সে বাজেট এই যে এক্সটার্নাল ওয়ার্কের জন্য সে $83,000 বরাদ্দ, $83,500 সে বরাদ্দ দিয়েছে। এখন সে বলতেছে আবার যে এই ইন্টারনাল ওয়ার্কের মধ্যে আবার দুইটা মেইন আরো কিছু নিচে ছিল, আমি নিচেগুলো ধরতে পারি নাই, হ্যাঁ নিচেগুলো আমার এখানে আসে নাই। সে এই ইন্টারনাল ওয়ার্কের মধ্যে সে দুইটা ভাগ করছে, একটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক, একটা ধরছে প্লাম্বিং। প্লাম্বিং মানে পাইপের কাজ আর কি।
ইলেকট্রিক্যাল ওয়ার্কটাকে সে ধরছিল এই 45%-এর মধ্যে 11%। সেই ইলেকট্রিক্যাল ওয়ার্কের মধ্যে আবার তিনটা আছে, একটা আছে রাফ এন্ড ইলেকট্রিক্যাল, সেটা 2.8% এবং তার জন্য আমি 5,000 টাকা বরাদ্দ। ইনস্টলেশন অ্যান্ড টার্মিনেট জোড়া দেওয়ার জন্য $5,000 এবং এটা 1.9%, এবং এসি কেনার জন্য তোমার বরাদ্দ $15,000 এবং এটা মাত্র 7% এই ওয়ার্কের মধ্যে। তাহলে আমি যদি এসি কিনে ফেলি তাহলে এই 11%-এর মধ্যে আমার 7% কাজ হয়ে গেছে। এখন তো বুঝতে পারছো যে পদ্মা ব্রিজে এই যে ওবায়দুল কাদের সাহেব কি বলে যে আমার কাজ 80% শেষ হয়েছে, আমার কাজ 90%, কিভাবে সে বলে? সে এরকম তার একটা ট্র্যাকিং টুল আছে, সেই টুলের মাধ্যমে সে ডিক্লেয়ার করে যে আমার এই কাজগুলো শেষ হয়েছে, সুতরাং এত % কাজ শেষ হয়েছে। আমি যদি এখন এই টোটাল কাজটার মধ্যে যদি আমি এই ইনস্টলেশন টার্মিনেট কাজটা করে ফেলতে পারি তাহলে আমার 1.9% কাজ শেষ হবে। প্লাম্বিং এর মধ্যে আবার কি হয়েছে, প্লাম্বিং এর জন্য পাইপলাইনের জন্য আমার $61,000 বরাদ্দ এবং এটা হচ্ছে 33 ভাগ কাজ আমার। এবং এই প্লাম্বিং এর মধ্যে রাফিন প্লাম্বিং ব্লাবেল এক্সেট্রা আরো অনেক নিচে আরো ভাগ আছে। ফাউন্ডেশনের মধ্যে আবার দুইটা ভাগ করছে, একটা হচ্ছে এসকেভেট, একটা হচ্ছে স্টিল ইরেকশন। এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পুয়ার কনক্রিট, একটা হচ্ছে কিউর এন্ড স্টিল ফর্ম। স্টিলের মধ্যে আবার ভাগ করছে বিম, কলাম, স্টিল কলাম, এগুলো ভাগ করছে এবং এটা হচ্ছে 5.80% এবং এটা হচ্ছে $9,000। এক্সটার্নাল ওয়ার্কে ভাগ করছে মেসোনারি ওয়ার্ক অ্যান্ড বিল্ডিং ফিনিশ। এটা হচ্ছে মেসোনারি ওয়ার্ক হচ্ছে 16.2% আর বিল্ডিং ফিনিশের পিসের ব্যয় করছে সে 14,000। মানে সোজা কথা হচ্ছে এখন যদি রুফিং এর পিসে হচ্ছে $15,000 বরাদ্দ, তুমি রুফিং এর জন্য যদি তুমি $20,000 বরাদ্দ খরচ করে ফেলো তাহলে তুমি বুঝতেই তো পারছো তুমি $5,000 খরচ করে ফেলছো, তোমার বরাদ্দ ছিল 15,000, তুমি খরচ করছো 20,000। তুমি তো বুঝিয়ে ফেলবা যে আমার এই কাজটা তাহলে ভালো হয় নাই। এই কাজটার ক্ষেত্রে আমার যেমন টয়লেট রুমটাকে টয়লেট রুমের টাইলের জন্য বরাদ্দ $10,000, তুমি দেখা গেছে খরচ করছো $12,000। অর্থাৎ তুমি যদি খরচ করো $8,000 তোমার সেভ থাকবে $2,000, $12,000 খরচ করলে তোমার অতিরিক্ত $2,000 খরচ হয়ে যাবে। তুমি তখন বুঝতে পারবা যে আচ্ছা এই কাজে এই কটা বেশি খরচ হয়ে গেছে, তাহলে আমার পরবর্তী কাজে আমার সেভ করতে হবে। এভাবে একটা ডব্লিউবিএস করলে আমার একটা প্রজেক্ট খুব সহজে কন্ট্রোল করা যায়। কথা কি বোঝা গেছে না কথা বোঝা যায় নাই? এবং বাংলাদেশে প্রত্যেকটা কাজ এই ডব্লিউবিএস করা, এই যে তোমরা নাম শোনো না বিওকিউ, তোমরা যখন সিভিল ওয়ার্কস করবা কবা যে বিল অফ কোয়ান্টিটি, বিওকিউ বলে, অনেক সময় বলে এস্টিমেট বলে। এই এস্টিমেটটা আর কিছুই না। এস্টিমেটটা একটা বিল্ডিং যখন করে, আমাদের সিভিল ওয়ার্কসে বিল্ডিংটা 3টা ভাগে ভাগ করে, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, সিভিল ওয়ার্কস, স্যানিটারি ওয়ার্কস এন্ড ফার্নিচার ওয়ার্কস। আর ফার্নিচার ওয়ার্কসও ভাগ করে। তো সবচেয়ে দেখা যায় সিভিল ওয়ার্কসে বেশি। তো সিভিল ওয়ার্কসের মধ্যে কি আছে? সিভিল ওয়ার্কস প্রথম হচ্ছে পাইলিং এর উপরে তোমার বেস বসবে, বেজের উপরে তোমার বসবে শর্ট কলাম, গ্রেড বিমের উপরে আবার কলামের উপরে আবার গ্রেড বিম। এই গ্রেড বিম গুলো দিয়ে তুমি রুফ মানে টপ তোমার ফলস মানে সিলিং দিলা, আর ভিতরে বাথরুম থাকলে তো ফলস সিলিং, এইগুলো দিয়ে তোমার একতলা শেষ। এরপরে তোমার ভিতরে গাঁথনি আছে, ওয়াল, আমরা যেটাকে বিভিন্ন ওয়াল বলি। আর যদি একদম নিচের দিকে থাকে ড্রপ ওয়াল আছে। অনেক সময় দেখা যায় যে তোমার যে বিভিন্ন ধরনের সাইডে বিভিন্ন ধরনের ট্রেন্স গুলো তোমার মানে বালুগুলো ভরার থাকে, আবার অনেক সময় ফ্লোর গুলো ঢালাই থাকে। এই তো কাজগুলো খুব ইজি, আমরা খুব চোখ বন্ধ করলে জানতে পারি। কিন্তু এই কাজটা করার পর যখন ভিতরে যখন শুরু হয় আমাদের ওয়াল গুলো, বাউন্ডারি ওয়াল, তারপর হচ্ছে তোমার জানলাগুলো, দরজাগুলো, যখন কাজগুলো করা হয় তখন কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। পেইন্ট, প্লাস্টার, এগুলো অনেক সময় লেগে যায়, তাই নয় কি? তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এটা ডব্লিউবিএস ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, এটা কাজের একটা মানে ডিকশনারি। এটা দেখো, এটা কাজের কথা বলছে 1.1.1টা কাজের নাম। টাস্কটা হচ্ছে তোমার একটা প্ল্যান তৈরি করতে হবে, তোমার জন্য বরাদ্দ মাত্র 40 ঘন্টা। তোমার এইটা কে দেখভাল করে? তোমার প্রজেক্ট ম্যানেজার। এটা কি কি রিসোর্স লাগবে তোমার এই কাজটা করার জন্য? এই 1.1.1 কাজটা তোমাকে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট লাগবে। ওয়ার্ক প্রোডাক্টস কি, কিসের সাহায্যে তুমি কাজ করবা, বেলসা দিয়ে কাজ করবা না কোদাল দিয়ে কাজ করবা, সেটা হচ্ছে এখানে লেখা আছে এমএস প্রজেক্ট প্ল্যান দিয়া। দেন তোমার কাজের ডিসক্রিপশন দেওয়া থাকবে যে আপনাকে এই কাজ করতে হবে, লেখা আছে ডেভেলপমেন্ট হবে ডিটেল প্রজেক্ট প্ল্যান বা জিএ প্ল্যান বা জেনারেল ম্যানেজমেন্ট প্ল্যান তোমার তৈরি করতে হবে। ইনপুট হিসেবে তুমি এই জিনিসগুলো পাবা। ডিপেন্ডেন্স কারা, তুমি যদি এইটা ড্রপ মানে তুমি যদি এটাকে যদি রেডি করে যদি তুমি সাবমিট না করতে পারো তাহলে তুমি বাজেটটা পাবা না। রিস্ক কি? রিস্ক হচ্ছে যে তোমার যে সফটওয়্যারটা কাজ নাও করতে পারে, বা তোমার যারা সাবজেক্ট এক্সপার্ট ম্যাটার কথা বলছো সে নাও আসতে পারে। এরপরের টাস্কটা দেখো 1.1.2, পরেরটা তোমার বরাদ্দ 16 ঘন্টা। তোমার টার্গেট হচ্ছে একটা বাজেট তৈরি করা। বাজেট তৈরি করতে হলে তোমাকে এই যে সিএফও, চিফ ফিনান্সিয়াল অফিসার,
সিআইও চিফ ইন্টিগ্রেটেড অফিসার বা কি বলে সিআইও হচ্ছে চিফ ইন্টারনাল অফিসার বা ইনফরমেশন অফিসার সিআইও, এক্সিকিউটিভ স্পন্সর, এগুলো থাকতে হবে। এর মধ্যে টাস্কের ডিসক্রিপশন থাকবে, ইনপুট কি থাকবে, ডিপেন্ডেন্সি কারা, রিস্ক তারা, এই। সো তোমাকে কি করবে, তুমি যখন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবা, তুমি দেখবা তোমার হাতে এরকম একটা ডিকশনারি একটা তোমার একটা কাজ দিয়ে দিছে, বলবে আপনি কাজটা করে নিয়ে আসেন, বাস তোমাদের সফটওয়্যার থাকবে, কাজগুলো করা শুরু করবা, দিন শেষে এটা রিপোর্ট করে দেবা যে আমি এই কাজটার মধ্যে এই কাজটা করতে পারছি, এটা পারি না কারণ হচ্ছে এই জিনিস ছিল না। কথা কি বোঝা গেছে? বলো বলো বলো, আমি শুনতেছি। এই কথা কি বোঝা যাচ্ছে না নাকি? জি স্যার, বোঝা যাচ্ছে না। একটা অ্যাসাইনমেন্ট নাও। একটা সিম্পল একটা ডব্লিউবিএস তৈরি করবা, সেটা হচ্ছে একটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান স্টোর মানে একতলা একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর 1000 স্কোয়ার ফিটের এসএফটি মানে স্কোয়ার ফিট, ঠিক আছে না? স্কোয়ার ফিট বিল্ডিং এর জন্য একটা ডব্লিউবিএস তৈরি করবা। খুব যে মানে খুবই যে স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে বা খুব কিছু এরকম না, জাস্ট একটা তৈরি করতে বলছি, তোমরা তৈরি করবা, ভুল ত্রুটি যা হোক আমি দেখবো, এটা হচ্ছে আমার কথা। তো এইভাবে কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর নাহলে আজকে ক্লাস শেষ করে দেবো। বুঝি নাই স্যার। তুমি একটা ডব্লিউবিএস তৈরি করবা, হ্যাঁ, ডব্লিউবিএস তৈরি করবা একটা একতলা বিল্ডিং এর জন্য, তার যার একতলা বিল্ডিং এর হচ্ছে এরিয়াটা হচ্ছে ওয়ান মানে 1000 স্কোয়ার ফিট। তো এই বিল্ডিং এর মধ্যে তোমার বেসিক কি কি ফাংশন থাকবে আমি একটু বলে দিই আইডিয়াটা। প্রথম হচ্ছে তোমার বিল্ডিংটা লিখবা, বিল্ডিংটার নিচে তোমার ভাগ থাকবে, একটা থাকবে ডিজাইন সেকশন। ডিজাইনের মধ্যে কি কাজ করে সেটা তোমরা ভালো করে জানো, ওটা আমি জানি না, তোমরা এটা রেডি করবে। ডিজাইন করতে হলে কি কি লাগবে সব জিনিসগুলো ধাপে ধাপে, কোনটার পরে কোন ডিজাইনের সময় কোন সময় সয়েল টেস্ট, এগুলো সব ধাপে ধাপে করবা। এরপরে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার, আমরা যেটাকে বলবো যে বিল্ডিং ওয়ার্কস, যেটাকে বলবো সরাসরি সিভিল ওয়ার্কস যেটাকে বলবো। এখন একটা বিল্ডিং তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে, পাইলিং করতে হতে পারে, পাইলিং থাকলে পাইলিং, দেন হচ্ছে ফাউন্ডেশন, তারপর হচ্ছে তোমার এই জিনিসগুলো ভাগ ভাগ করতে হবে। এখন এখানে যখন তুমি কাজ করবে সেখানে সিভিল ওয়ার্কস আছে, সরি স্যানিটারি ওয়ার্কস আছে। স্যানিটারি ওয়ার্কস কি কি কাজ করতে হবে তার ব্যাপারে একটা বেসিন আছে, পাইপ আছে, এই আছে সেই আছে। আর তার ডান সাইডে থাকতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস, সেখানে কি কি কাজ আছে। দেন হচ্ছে সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টের একটা ইস্যু আছে। অ্যান্ড আরেকটা ইস্যু আছে তোমার অ্যাকাউন্টস, তোমার বেতন টেতন দেওয়া লাগতে পারে, সেজন্য তো হয়তো বেতন সম্পর্কে তুমি জানো না, সো ওই জায়গাটা তোমার দরকার নেই। বাট তিনটা জিনিস তোমার জানা দরকার, সেটা স্যানিটারি ওয়ার্কস, সিভিল ওয়ার্কস অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কস, অ্যান্ড ডিজাইন অ্যান্ড ড্রাফটিং এর ব্যাপারটা, ঠিক আছে? ও ফার্নিচারের ব্যাপারটা আসবে, কিন্তু ফার্নিচারের মধ্যে কি কি লাগবে, তোমরা একটা নর্মাল একটা জিএ প্ল্যান, একদম জাস্ট আমরা টপ ভিউ মানে একটা নর্মাল একটা জেনারেল অ্যারেঞ্জমেন্ট প্ল্যান তৈরি করবা, 1000 স্কোয়ার ফিটের মধ্যে নর্মাল একদম সিম্পলিফাইড খুবই, তাহলে তুমি সহজেই বুঝে যাবে যে তোমার কোন জায়গা কি কাজ কিভাবে কাজে লাগবে, ঠিক আছে? নাকি জিএ প্ল্যান আমি এটা দিয়ে দেবো, দিয়ে নামাইয়া ইন্টারনেট থেকে স্যার দিয়ে দেন স্যার। দিয়ে দেবো, দাঁড়াও দিয়ে দিতেছি।
পাওয়া গেছে নাকি? এই জি প্ল্যানটা দেখছো? এরকম কোনো কাজ, এরকম ডিজাইন করছো কখনো? পারো ডিজাইন করতে এগুলো? জি স্যার, টিভি করছিলাম। শিওর পারো? এইটা কিসের সিম্বল? এই যে অর্ধবৃত্তাকারের মতো, এটা কি ডোর নাকি? জি স্যার। হ্যাঁ, তুমি তো অনেক কিছু জানো, তাই নাকি? ফার্স্ট সেমিস্টারেই ছিল আমাদের। তুমি তো আসলে অনেক জ্ঞানী, তো দেখা যাচ্ছে অনেক কিছু জানো আর কি। এখন এটা বলো তো একটা দরজার হাইট আর তার কত, ব্রেথ কত স্ট্যান্ডার্ড? 4-এর সাথে, আচ্ছা এমএম এ বলো, মিটারে বলো বা মিলিমিটারে বলো। 3×21 2250। নেক্সট তোমাকে হিসাবে আসলে 2250 মানে 2.25 মিটার, ঠিক আছে? তো আমার হিসাবে হচ্ছে 2200, আমরা স্ট্যান্ডার্ড ধরি 2200, আর এদিকে বলছো তোমার 1200 বলছো না? কত, 4.5? জি স্যার। স্যার আমরা তাহলে হচ্ছে ফিটেই করতাম, তো ঘরের ভিতরে যে দরজাগুলা ওইগুলার ক্ষেত্রে হচ্ছে 3.5 আরে, আর উপরে হচ্ছে হাইটে হচ্ছে 7 দিয়ে করতাম, মানে ঘরের ভিতরে আচ্ছা, যে এই যে দরজাগুলা। স্ট্যান্ডার্ডটা কি স্ট্যান্ডার্ড, নাম আছে এটা কি তুমি বাংলাদেশে তোমার স্যাররা বলছে, আমি বলছি, এই জন্য এটা কি স্ট্যান্ডার্ড না এটার নাম আছে? কোন স্ট্যান্ডার্ড ফলো করছে এটা? এটা কি বিএনপিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এইটা, না অন্য কিছু আছে? স্যার অ্যাকচুয়ালি আমাদের যে কোর্সটা করাচ্ছিলেন রফিক স্যার, উনি বলছিল যে দরজার জন্য এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। এটা কোন জায়গার স্ট্যান্ডার্ড? আমার তো এটা কি বিএনপিসি কোড, মানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, নাকি অন্য একটা নাম আছে এটার, নাকি আমেরিকান আচ্ছা, সোসাইটি অফ সিভিল এগুলো ইঞ্জিনিয়ার কোড? জানতাম এটা না। কিসের? রাইট, রাইট। এইটা হচ্ছে জিনিস, এই যে স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো মানে এটা আমি যেটা বলছি 2200, আর হচ্ছে তোমার যে 1200, এটা হচ্ছে আমরা বলি ডিন স্ট্যান্ডার্ড, ডিন, ডেনমার্কের একটা স্ট্যান্ডার্ড, এটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড একটা স্ট্যান্ডার্ড। আর তোমরা যেটা বলছো সেটা হচ্ছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যেটা আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার, যেটা এএসসি যে কোড, এটাকে সে ফলো করে আর কি। তো তোমরা সিভিল ইঞ্জিনিয়ার পড়লে হবে কি, তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারের যেহেতু আমি প্রজেক্ট ম্যানেজার ছিলাম, এবং আমি একাধারে সিভিল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, স্টিল ওয়ার্কস অ্যান্ড হচ্ছে তোমার ডিজাইন অ্যান্ড ড্রাফটিং, 4টা জিনিস আমাকে একাধারে দেখতে হতো। ইভেন তো ইনস্টলেশন কমিশনিংটা আমাকে দেখতে হতো। সো এই ব্যাপারটা, এই জন্য একটা জিনিস বললাম যে কোনো জিনিস তোমাদের মানে একটা আইডিয়া দেওয়ার দরকার। এই জিনিসটা আমি তোমাদেরকে পাঠাই দেবো না, মেইল করে আর কি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত তোমাদের রাখতে হবে। আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে হয়তো ক্লাসটা আমি করতে চাই, সমাপ্ত করতে চাই। আর এমনি কি অবস্থা, কিছু আমি যে স্লাইডগুলো তো সব দিয়ে দিয়েছিলাম, তোমরা কি কিছু পড়াশোনা করতেছো বা তোমাদের কোনো আইডিয়া বা করতেছো কিনা? মানে কিছু তো থ্রি পড়ে রাখো আর কি, বুঝছো? কিছু পড়াশোনা করে রাখো, যাতে পরে বিপদে না পড়ো। হ্যাঁ, ওকে স্যার। জি স্যার। আচ্ছা, কারণ কি পরে ইউনিভার্সিটি খুললে পরে কিন্তু মানে শুক্র আর শনি বলতে কোনো শব্দ থাকবে না আর কি। এবং আমার মনে হয় নভেম্বরের দিকে করোনা ভাইরাস নাই কোথাও দেখতেছি এগুলা। তো মানে আজকে একটু কাউন্ট করলাম শহরের দিকে যে কয়জন মানুষ মানে মাস্ক পরছে। তো আমি প্রায় 1000 জনের মধ্যে আমি 3 জনের মধ্যে খুঁজে পেয়েছি মাস্ক পরছে। তো এটা এর মধ্যে আমিও একজন আছি আর কি, বুঝছো?
তো সেই ক্ষেত্রে স্যার আমরা যারা মনে হয় মাস্ক পরার মতন তারা সবাই স্যার ঘরে থাকতেছে। এর জন্য হচ্ছে আপনি তাদের দেখতেছেন না। রাইট হতে পারে আমি না হতে পারে না আমার তারা আমার বাইরে বের হইতেছে না। না হতে পারে যারা পারসেপশন আমার ভুল হতে পারে রাইট আমার পারসেপশন যে সবসময় ঠিক হবে তা না তার মানে হচ্ছে যে সবকিছু ওকে ডান আর কি ঠিক আছে বুঝতে পারছি তাহলে তোমরা ভালো থাকো আর হচ্ছে যে আমি আবার জানাবো কবে ক্লাস স্যার ঠিক একটা আছে কোশ্চেন ছিল। বলো 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 স্যার আপনার হোম টাউন কোথায়? এটা হোম টাউন বলতে আমার ডিভিশনটা হচ্ছে বরিশাল আর ডিস্ট্রিক্ট হচ্ছে পিরোজপুর ঠিক আছে স্যার আমার বাসা পিরোজপুর। এই কি পিরোজপুর তুমি সদর না স্যার মঠবাড়িয়া। ও আচ্ছা আমি পিরোজপুর মঠবাড়িয়া না